আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা বাংলা বিষয়ের বোর্ড কর্তৃক যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটির বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। সম্মুখ স্বরধ্বনি কোনটি? উত্তর হবে ঘ ই। 2 নম্বর, কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ? 2 নম্বর, এখানে উত্তর হবে ক অসুবিধা। 3 নম্বর বলা হয়েছে কোনটি কথ্য প্রমিত? এইটা হবে হচ্ছে ক নম্বর লাক্ষ্য। 4 নম্বর, সাধুরীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? এখানে উত্তর হবে ঘ অনুসর্গ। 5 নম্বর বলা হয়েছে কোনটি বলকের উদাহরণ? খ নম্বর উত্তর তুমিই পারবে। 6 নম্বর, সোম শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে ঘ নম্বর চাঁদ। 7 নম্বর দেখো, অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? ক নম্বর উত্তর নতুন। তড়িৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? 8 নম্বর উত্তর হবে স্লোথ। স্লোথ হচ্ছে খুব ধীরে, আর তড়িৎ মানে হচ্ছে খুব তাড়াতাড়ি। 9 নম্বর, তিলোত্তমা, এখানে অবলিক দেওয়া আছে তিলোত্তমা। তো এখানে স তিল যোগ উত্তমা, এখানে অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যের অংশটিকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? তো 9 নম্বরের উত্তর হবে শব্দের গঠন। 10 নম্বর, অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন শব্দগুচ্ছ সঠিক? 10-এর খ আশ, আভরণ, ক্ষমা, কার্যকর। এভাবে কবিতা অংশটি পড়ে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে এটা তোমরা পড়ে নিবা। 11তে বলা হয়েছে যে হচ্ছে কবিতাংশের ভাব নিম গাছ শব্দের কোন চরিত্রে ফুটে উঠেছে? উত্তর হবে ক লক্ষ্মী বউ। এবার 12 নম্বর দেখো, এখানে বলা হয়েছে সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো, এখানে 3টা অপশন দেওয়া আছে, 3টার মধ্যে কোনগুলো সঠিক সেগুলো দিতে হবে। পরার্থপরতা আর হচ্ছে নিঃস্বার্থতা। এই হচ্ছে 1 এবং 2, অর্থাৎ নিচের ক নম্বরটা সঠিক। 13 নম্বর, আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে? তো এখানে ঘ নম্বরটা হবে উত্তর কার্তিক। জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষণ্ড বর্বর বলেছেন? 14-এর খ নম্বরটা উত্তর হবে। 1 নম্বর ছিল হচ্ছে সাজাত্যবোধহীনদের, 3 নম্বর ছিল স্বদেশ প্রীতিহীনদের। তো এই হচ্ছে 14-এর খ নম্বর উত্তর। এবার 15 নম্বর দেখো, কবিতার প্রতি লাইনের শেষে অন্তমিলকে কি বলা হয়? 15-এর উত্তর হবে খ অনুপ্রাস। এবার এক কথায় যে প্রশ্নগুলো আছে এগুলো আলোচনা করব। দেখো, সাহেব সাহেব, আ ডট সাহিব, বি ডট সম্মানিত ব্যক্তি, এখানে শীর্ষপদ কোনটি? তো শীর্ষপদ কোনটি আমরা উত্তরটা দেখে নেই। এখানে সাহেব এই হচ্ছে শীর্ষপদ। তারপর ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, এ বাক্যে ভর সন্ধ্যায় শব্দটিকে কি বলা হয়? উত্তর হবে বিধেয়ের সম্প্রসারক। তারপর 18, মেট্রোতে ওঠার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম, এ বাক্যে 2 নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ? এটা কোন বর্গের? এইটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখো। তো এখানে দরিদ্র কিভাবে লিখবা? এই তো দেখো, দরিদ্র, এইখানে একটা জিনিস তোমরা লিখে নাও, এটা হচ্ছে নিচে একটা হসন্ত হবে। তারপর একটা দেখো, বিচিত্র শব্দের বিশেষ্যবাচক রূপ কি হবে? 20 নম্বর, এটার হবে হচ্ছে বৈচিত্র্য। স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয়? 21-এর উত্তর 4 মাত্রার হয়। তারপর 22, বাষ্পরথ শব্দের অর্থ কি? এটা হচ্ছে রেলগাড়ি।
23 নম্বর দেখো, প্রশ্নে বলা হয়েছিল স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত? 52 ভাষা আন্দোলন। 24 আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন? কদম আলী। 25 অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে? ঔপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখব। এখানে দেখো একটা করে প্রশ্নের জন্য 2 মার্ক আছে। হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তরোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন? তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, এটা হচ্ছে 1-এর উত্তর। তারপর 2 নম্বরটা এখানে কি বলা হয়েছে? মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, এখানে কোন ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। 2-এর উত্তর। 2 নম্বর দেখো, এখানে শব্দালঙ্কার ব্যবহার করা হয়েছে। শব্দালঙ্কারের একটি বিশেষ দিক হলো পুনরাবৃত্তি অনুপ্রাস। এই অনুপ্রাসে একই ধ্বনির পুনরাবৃত্তি থাকে। মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা চরণটিতে উল্লেখিত কচি কচি একটি পুনরাবৃত্তি অনুপ্রাস। 2 নম্বরের উত্তর গেল। এবার 3 নম্বর দেখো, অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার কয়েদিকে নবাব পুত্তর বলে সম্বোধন করেছিলেন কেন? 3 নম্বরের উত্তর। এখানে 3 নম্বরের উত্তরটা দেওয়া আছে, তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিও। 4 নম্বর, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন? 4 নম্বরের উত্তর দেখে নাও। এইটা নিম গাছ গল্প থেকে একটা প্রশ্ন নেওয়া হয়েছিল, তো এটা তোমরা সুন্দরভাবে পড়ে নিও যাতে এই টাইপের কোশ্চেন আসলে তোমরা পারো। কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন? 5 নম্বরের উত্তর দেখে নাও। এটা আমি কোনো আগন্তুক নই এই কবিতা থেকে নেওয়া হয়েছে, তো এখানে উত্তরটা আমি সাজিয়ে রেখেছি, তোমরা লিখে নিও। 6 নম্বর, এই নিম গাছ গল্পে লোকটির সাথে নিম গাছের চলে যেতে ইচ্ছে করলো কেন? নিম গাছের ছাল পাতা ডাল নিয়ে সবাই উপকৃত হলেও কেউ তার যত্ন নেয় না, অযত্ন অবহেলায় তাকে বাড়ির এক পাশে ফেলে রাখে। এইভাবে তোমরা এই 6 নম্বর প্রশ্নটার উত্তর পড়ে নিও বা লিখে নিও। 7 নম্বর দেখো, সবকিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে? 7 নম্বরের উত্তর দেখে নাও। 7 নম্বরের উত্তর এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটি গেরিলা অপারেশনে অংশ নিতে গিয়ে কি হয়েছিল সেই ঘটনার প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। এবার 8 নম্বর দেখো, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ যার বেশি বেশি আছে সে সব সময় চায়, এই কথা এখানে বলা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে, এটা তোমরা পড়ে নিও। এখান থেকে উত্তর। এবার 9 নম্বরটা দেখো, লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো। 9 নম্বরের উত্তর কিভাবে মূল্যায়ন করেছে এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দেখে নিও। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন কেন? 10-এর উত্তর। এটা একটু পড়ে দেই। দুর্গম যাত্রাপথে নানা ধরনের প্রতিকূলতা এসে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোকে বাধাগ্রস্ত করতে পারে, তাই কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন। সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য কেবল যোগ্য কান্ডারি থাকলেই চলে না, সেই সাথে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হয়। কান্ডারি ও যাত্রীদের মিলিত প্রচেষ্টাই পারে সময়মতো একটি তরীকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে, সেজন্যই তিনি যাত্রীদের হুঁশিয়ার থাকতে বলেছেন। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপটযুক্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ।